হ্যালো বাচ্চারা, আজকে তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবার চলে এসেছে তোমাদের গৌরব স্যার তোমাদের জন্য একটা নতুন সাবজেক্টে একটা নতুন টপিক বা নতুন চ্যাপ্টার নিয়ে। ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। কোনো কিছু জানার থাকলে, কিছু না বুঝলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সলিউশন ভিডিও বানিয়ে দেবো। ওকে ওকে বাচ্চারা, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে, যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডের চ্যাপ্টার 3, ক্লাস 6 এর আইসিএসসি বোর্ডের চ্যাপ্টার 3, যার নাম হচ্ছে ফোর্স। ফোর্স মানে হচ্ছে বল। আজকে আমরা বল নিয়ে আলোচনা করব। বল। তো ফোর্স কি? ফোর্স হচ্ছে একটা শক্তি যেটাকে আমরা প্রয়োগ করি বা ইউজ করি। এই বলটা আমরা কোথায় ইউজ করি? ফোর্স ইউজ করি, ধরো আমরা কোনো একটা জিনিসকে টানছি বা কোনো একটা জিনিসকে ঠেলছি, তাহলে এইভাবে আমরা ফোর্সটা ইউজ করি নর্মালি। আরও অনেক ইউজ আছে, আমরা আস্তে আস্তে জানবো। ফোর্সের নর্মাল যে ইউজ, ফোর্স অ্যাজ আ, যখন আমরা কোনো জিনিসকে ঠেলছি তাহলে আমরা ফোর্স ইউজ করছি, যখন কোনো জিনিসকে টানছি তখনও ফোর্স ইউজ করছি। তাহলে এইভাবে আমরা নর্মাল ফোর্সের দুটো ইউজ জানলাম। ফর এক্সাম্পল বলছি, ধরো আমরা শোরুমে শোরুমে ঢুকবো, কোনো একটা মোবাইল কিনতে গেছি, দোকানে ঢুকবো, দেখবে দরজার গেটের বাইরে লেখা থাকে পুশ একদিকে, আরেকদিকে পুল লেখা থাকে, দেখবে এরকম করে ঝোলানো থাকে। তো পুশ মানে কি, আমাকে যখন দোকানে ঢুকতে হবে আমাকে দোকানের দরজাটাকে ঠেলে ঢুকতে হবে, মানে ফোর্সটা প্রয়োগ করে দরজাটা খুলবে, তখন আমি ঢুকতে পারবো। আবার যখন আমরা দোকান থেকে মোবাইল কিনে যখন বেরোচ্ছি, তখন লেখা থাকে পুল, ওইদিকে লেখা থাকে পুল, মানে দরজাটাকে টেনে, গায়ের জোরে কাছে দরজাটাকে টেনে তখন একটা এগিয়ে দরজাটা খুললো, তখন আমরা বেরোতে পারি। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল যে ফোর্স অ্যাজ আ পুশ, ফোর্স অ্যাজ আ পুল। ওকে, আরো এক্সাম্পলস আছে, যেমন ধরো পুশের এক্সাম্পলগুলো আগে বলি। ধরো একটা, আমরা শপিং মলে যাই, শপিং করি, ড্রেসগুলো কিনলাম সব ট্রলির মধ্যে রাখলাম, বা স্পেন্সারে গেলাম, নর্মাল গ্রসারি শপিং করলাম, শপিংগুলো সব করার পরে সব ট্রলির মধ্যে রাখলাম, তারপর ট্রলিটাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছি। তাহলে কিন্তু ফোর্স অ্যাজ আ পুশ কাজ করছে এখানে। ফোর্সটা কি হিসাবে কাজ করছে? ঠেলে নিয়ে যাওয়ার কাজ। বলটা কি কাজ করছে? ওটাকে ঠেলে নিয়ে যাওয়ার কাজ করছে। বা কোনো বেবিকে বসিয়ে ট্রলির মধ্যে আমরা নিয়ে যাই, ঘুরতে বেরোই, সেটাও করে থাকি। আচ্ছা, আরো ইউজ আছে, যেমন ধরো কোনো একটা ভারী জিনিস, যেমন ধরো গাড়ি, মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, তখন কি করে ড্রাইভার বেরোয়, আরো কিছু লোকজন ডেকে গাড়িটাকে ঠেলে পুশ করে গাড়িটাকে সাইড করা হয়, কারণ রোড না হয় ব্লক হয়ে যাবে। তাহলে এইগুলোই হচ্ছে এক্সাম্পল ফোর্স অ্যাজ আ পুশ, পুশ অ্যাজ আ ফোর্স, মানে পুশের মাধ্যমে আমরা ফোর্সটাকে ব্যবহার করছি। এবার এরকমই আরো কতগুলো এক্সাম্পল, যেটা পুল মানে টানাতে আমরা ফোর্সকে ইউজ করছি। যেমন ধরো আমরা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, ঘোড়া কি করে, ওই গাড়িটাকে টানতে টানতে নিয়ে যায়, ঘোড়াকে লাগাম মারা হয়, ঘোড়া টানতে টানতে নিয়ে যায়, গরুকে লাগাম মারা হয়, গরু টানতে টানতে নিয়ে যায় গরুর গাড়িটাকে। তাহলে এ কি করছে, গাড়িটাকে পুল করছে, মানে টানছে, টেনে নিয়ে যাচ্ছে। ওকে, আরো এক্সাম্পল আছে, যেমন ধরো রিক্সাওয়ালা রিক্সাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, প্যাডেল করে 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 করে। যারা ভ্যানওয়ালা ভ্যানটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, পুল করছে, মানে নিজের ফোর্সটা, নিজের বলটাকে ওই জিনিসটাকে, অবজেক্টটাকে টানার কাজে পুল হিসাবে ইউজ করছে, মানে ফোর্সটাকে পুল হিসাবে ইউজ করছে। ফোর্স অ্যাজ আ পুল হিসাবে ফোর্সটাকে ইউজ করছে, মানে পুল করার জন্য ফোর্সটাকে ইউজ করছে। ওকে, এবারে চলে আসছে, এই যে বললাম ফোর্স, পুশ, মেইনলি হয় পুশ আর পুল আমরা জানলাম, কিন্তু ফোর্স আরো বিভিন্ন কাজে ইউজ হয়। কিন্তু একটা রাবার ব্যান্ডকে আমরা টানলাম, তাহলে স্ট্রেচ, ফোর্সের মাধ্যমে আমরা স্ট্রেচ করতে পারি জিনিসটাকে, আবার ছেড়ে দিলাম ওই শেপে চলে এলো। তাহলে ফোর্স, আমাকে ফোর্সের সাহায্যে আমরা কোনো জিনিস অবজেক্টকে স্ট্রেচও করতে পারি, এবং টানতেও পারি। আবার কি, ফোর্সের সাহায্যে জিনিসটাকে চাপতেও পারি, ওই রাবার ব্যান্ডটাকে এরকম চেপে, এরকম এরকম করে দিতে পারি, একদম মুছড়ে দিতে পারি। কি করে? ফোর্সটাকে টানার কাজে, মানে স্ট্রেচিং এর কাজেও লাগছে, আবার ফোর্সটা স্কুইজের কাজেও লাগছে, মানে চিপা পেশাই করতেও লাগছে। ঠিক আছে, তাহলে একটা জানলাম পুশ ফোর্সের, একটা জানলাম পুল, একটা জানলাম স্ট্রেচিং, আর একটা জানলাম স্কুইজ মানে চাপা। এগুলো সব জানলাম ফোর্সের ইউজ, মানে ইউজ অফ ফোর্স। ফোর্সকে আমরা এইভাবে ইউজ করতে পারি। ওকে, এবার চলে আসবো আমরা এই ফোর্সের এফেক্ট কি, মানে এই ফোর্সের ফলাফল কি, এফেক্ট গুলো কি, এগুলো আমরা জানবো। তো ফোর্সের এই জিনিসগুলো করার ফলে এফেক্ট গুলো কি হবে? ফোর্সের এফেক্ট হচ্ছে, ফোর্স একটা স্থির জিনিসকে, একটা স্ট্যাটিক, একটা ফিক্সড জিনিসকে মোশন দিতে পারে, মানে গতি দিতে পারে। যেমন একটা বল, ফুটবল একটা গ্রাউন্ডের মধ্যে রাখা আছে, তুমি এসে ফুটবলের শট মারলে, যেই শটটা মারলে বলটা গড়িয়ে গড়িয়ে অনেক দূর চলে গেল বা উপরে চলে গেল। তাহলে ফোর্স, বলের সাহায্যে তুমি একটা স্থির অবজেক্টকে, স্থির বস্তুকে মোশন দিতে পারলে, মানে গতি দিতে পারলে। সেম অ্যাজ তুমি ফোর্সের সাহায্যে আর একটা কাজও করতে পারো, একটা গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারো,
মানে একজন বল উল্টো দিক দিয়ে তোমাকে শট মেরেছে, তুমি বলটাকে ক্যাচ লুপে নিলে, বা ফুটবলে কিক মেরেছে, ওই বলটাকে তুমি রিসিভ করলে, একটা পায়ে দাঁড় করিয়ে দিলে, বলটাকে থামিয়ে দিলে। তাহলে ফোর্সটা একটা মোশনকে থামিয়েও দিতে পারে। ফোর্স দু রকমের কাজ বললাম। ফোর্স একটা স্থির বস্তুকে মোশন দিতে পারে, গতি দিতে পারে, আবার একটা গতিশীল বস্তুকে থামিয়ে স্থিরও করতে পারে। যেমন এক্সাম্পল, একটা ফুটবলকে গোলকিপার ধরে নিল, গ্রিপ করে নিল, গোলের দিকে ঢুকছিল, গোলকিপার ধরে নিল। বা একটা ক্রিকেট বলকে তুমি ক্যাচ লুপে নিলে। এইভাবে গতিশীল বস্তু, মুভিং গতিশীল বস্তুটা তুমি গতিটাকে থামিয়ে স্থির করে দিলে, মানে থামিয়ে দিলে। তাহলে ফোর্সের দুটো কাজ আমরা জানলাম। আরো ফোর্সের মাধ্যমে অনেক কাজ হয়, এফেক্ট। সেই এফেক্টটা হচ্ছে ফোর্স ক্যান মুভিং অবজেক্টের স্পিডটাকে বাড়িয়ে দিতে পারে। ফর এক্সাম্পল, দোলনা, দোলনায় দুলছে, তোমার বোন দোলনায় দুলছে বা তোমার ভাই দোলনায় দুলছে। তুমি কি করলে ফোর্সের সাহায্যে এইটাকে আরো জোরে ঠেললে। তাহলে ও কিন্তু দুলছিল, কিন্তু মোশনে ছিল, কিন্তু তুমি যখন আরো জোরে ঠেললে তখন ও অনেক দূরে দূরে দুলছে, অনেক দূরে দূরে দুলছে, আরো ঠেললে আরো দূরে দূরে দুলছে। তাহলে কি হচ্ছে, ফোর্সের মাধ্যমে ওই মোশনটা বাড়িয়ে দেওয়া সম্ভব, স্পিডটা বাড়িয়ে দেওয়া সম্ভব। আবার সেম অ্যাজ অনেক দূরে দূরে দুলছে, এবার বোন ভয় কাঁদছে বা ভাই ভয় কাঁদছে, তখন তুমি কি করলে, না কানাকাটি করছে, তখন তুমি আস্তে আস্তে তুমি কি করলে, আস্তে আস্তে হাত থেকে ওকে স্লো করে দিলে, মানে অত জোরে আর দুলছে না, তুমি আস্তে আস্তে স্লো করে দিলে। ঠিক আছে? এইভাবে একটা মোশনকে স্লো ডাউনও করা যায় ফোর্সের সাহায্যে। তাহলে একটা মোশনকে স্পিড আরো বাড়িয়েও দেওয়া সম্ভব ফোর্সের সাহায্যে, আবার একটা মোশনকে স্পিডটা কমিয়েও দেওয়া সম্ভব এই ফোর্সের মাধ্যমে। ওকে, আর কি করা যায় ফোর্সের সাহায্যে? আমরা একটা জিনিসের ফোর্স ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ আ মোশন অর আ মুভিং বডি। বলছে ফোর্সের সাহায্যে একটা বস্তু ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া সম্ভব। ধরো বোলার বল করছে, বোলার বল করছে, বোলার বল করছে ওই দিক দিয়ে, মানে বলটা ওদিক থেকে এদিকে, ওর মোশনটা ওদিক থেকে এদিকে আসছে, আমার দিকে আসছে। এবার আমি ব্যাট দিয়ে ওটাকে ছয় মারলাম, এই যে মারলাম, এই শটটা মারলাম, ওর মোশন, বলটার মোশন এদিকে আসছিল, কিন্তু আমি যেই শটটা মারলাম বলটার মোশন উল্টো দিকে চলে গেল। তার থেকে বোঝা যায় যে ফোর্সের সাহায্যে মোশনের ডাইরেকশনটাও চেঞ্জ করে দেওয়া সম্ভব। এদিক থেকে এদিকে আসছিল, উল্টো দিকে পাঠিয়ে দিলাম বলটাকে। তাহলে এর থেকে কি বুঝলাম, দ্য ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ আ মোশন। মোশনের ডাইরেকশনটাও চেঞ্জ করে দিতে পারবো। এদিক থেকে এদিকে আসছিল, ফুটবল সেম, ফুটবল কেউ আমাকে পাস দিল, বলটা আমার দিকে আসছিল, আমি কিক মারলাম, ওটা গোলের দিকে, গোলকিপারের দিকে চলে গেল। তাহলে কি হলো, ডাইরেকশনটাও চেঞ্জ করে দিতে পারে। এটা এদিক থেকে এদিকে আসছিল, আমি চেঞ্জ করে এদিক থেকে এদিকে পাঠিয়ে দিলাম। এইভাবে তার ফোর্সের মাধ্যমে কোনো অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ, মুভিং অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া সম্ভব। ওকে, এবারে বলছে ফোর্সের সাহায্যে একটা অবজেক্টের শেপ এবং সাইজও চেঞ্জ করা সম্ভব। কিরকম ভাবে? ফর এক্সাম্পল, একটা ইয়ে আছে, একটা স্কেল আছে, কাঠের স্কেল আছে, বা একটা কাঠের প্লাস্টিকের স্কেল আছে, ওটাকে তুমি টাক করে ভেঙে দিলে। কি হলো, ফোর্সের সাহায্যে ওর শেপটা তুমি বিগড়ে দিলে, চেঞ্জ করে দিলে, সাইজটা চেঞ্জ করে দিলে, কারণ সেই স্কেলটা এত বড় ছিল, টাক করে তুমি ভেঙে দিলে, তাই হাফ হাফ হয়ে গেল। ঠিক আছে, সাইজটা চেঞ্জ হয়ে গেল না, স্কেলটা এত বড় ছিল, ভেঙে দিলে হাফ হয়ে গেল, বা শেপটাও চেঞ্জ হয়ে গেল। আরো এক্সাম্পল আছে ফোর্সের সাহায্যে, তুমি একটা রাবারকে এরকম প্রেস করে, রাবারের একটা ব্যান্ডকে ফোর্সকে জোরে টানলে, অনেকক্ষণ ধরে টেনে আসো, তাহলে কি ঢিলা হয়ে গেল, রাবার ব্যান্ড একটা বড় টাইপের হয়ে গেল, তাহলে কি শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফোর্সের সাহায্যে একটা অবজেক্টের শেপ এবং সাইজকেও চেঞ্জ করে দেওয়া পসিবল। সব অবজেক্টের না, কিন্তু কিছু কিছু অবজেক্টের শেপ এবং সাইজকেও চেঞ্জ করে দেওয়া পসিবল। ওকে, এবারে আমরা এটা পড়বো, সেটা হচ্ছে ধরো স্প্রিং। স্প্রিং এর যে স্ট্রেচিং এর এক্সাম্পলটা দিয়েছিলাম তোমাদের, স্ট্রেচিং মানে হচ্ছে ফোর্সের সাহায্যে কোনো একটা জিনিসকে ধরো আমি টানলাম, সেটা চলে লম্বা হয়ে গেল, আবার ছেড়ে দিলে সেটা ফিক্স শেপে চলে এলো। তাহলে এই যে বললাম, শেপটাকে আমি চেঞ্জ করে দিলাম, আবার শেপটা দিকে চলে এলো। তাহলে ফোর্সের মাধ্যমে আমরা একটা স্ট্রেচও করতে পারছি, আবার স্কুইজও করতে পারছি, এটা আমরা জেনেছিলাম। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফোর্স। এই ফোর্স যেটা বললাম, এটা ক ধরনের হয়, মানে কাইন্ডস অফ ফোর্স। ফোর্স ক ধরনের হয়? ফোর্স বেসিক্যালি ফোর্স দু ধরনের হয়। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্স, এগুলো কি জানতে হবে। কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে, ধরো আমি একটা একটা টেবিলকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, টেবিলকে ঠালছি, বাট চেয়ারকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এক জায়গায়। তাহলে কি, আমি কন্ট্যাক্ট মানে ছুঁচ্ছি, ওকে টাচ করছি, টাচ করে ঠেলছি, ফোর্সটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। ফর এক্সাম্পল, আমি ভলিবল খেলছি, ভলিবলে এরকম করে হাত দিয়ে বলটাকে মারলাম, তাহলে কি, বলটাকে আমি হাত দিয়ে টাচ কন্ট্যাক্ট হলো, মারলাম গায়ের জোরে, তখন বলটা উপরের দিকে উঠে গেল। বা পা দিয়ে ফুটবলটাকে মারলাম, কিক করলাম, তাহলে টাচ তো হলো, মানে কন্ট্যাক্ট তো হলো, কন্ট্যাক্ট মানে টাচ, তা কন্ট্যাক্ট হলো এবং ফোর্স আমি ইউজ করলাম, এটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স।
তার বলে ফুটবলে কিক করা বা ব্যাট দিয়ে বলটাকে মারা বা কোনো একটা বলকে থ্রো করা, ফুটবলে কিক মারা, এই সবই হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। বা যে কোনো জিনিসকে ধরো কোনো টেবিল কেটে ঠেলে নিয়ে যাচ্ছি, কোনো চেয়ার কেটে ঠেলে নিয়ে যাচ্ছি, সবই হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, কারণ আমি টাচ করছি, ওটাকে টাচ করছি। কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স বলেও কিছু হয়, যেটাতে আমরা টাচ করি না কিন্তু একটা ফোর্স আছে, একটা বল আছে, যেটা দেখা যায় না, যেটা আমি টাচ করছি না কিন্তু তাও একটা ফোর্স আছে। একেই বলে হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। শুনতে একটু অদ্ভুত লাগছে, বাট এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। নন কন্ট্যাক্ট ফোর্স আছে, অনেক ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স আছে। তো সবচেয়ে বড় যে এক্সাম্পলটা আমরা চোখের সামনে দেখতে পাই, সেটা নিয়ে প্রথম আলোচনা করবো আমরা। সেটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সের সবচেয়ে বড় এক্সাম্পল। দেখো এই রুমালটা, এই রুমালটা সবাই দেখতে পাচ্ছ, এই রুমালটা, এই রুমালটাকে আমি ওপর থেকে নিচের দিকে ফেলে দেবো, এই রুমালটা নিচের দিকে পড়ে, রুমালটা কিন্তু ওপরে উড়ে চলে গেল না, কিন্তু কেউ কিন্তু ধরে টানিনি, কোনো আমার এই হাতটা দিয়ে আমি টানিনি কিন্তু রুমালটাকে জাস্ট আমি এরকম করলাম আর এরকম জাস্ট ছেড়ে দিলাম, অটোমেটিক এটা নিচে চলে এলো। তার মানে কোনো একটা ফোর্স বা কোনো একটা জিনিস যেটা ওকে টানছে, সেটা কি? সেটাকে বাংলায় বলে মধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, বা ইংলিশে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা প্রতিটা অবজেক্টকে, শুধু রুমালটাকে না, আমাকে, তোমাকে, বলটাকে, পেনটাকে, টেবিলটাকে, সবকিছুকে নিচের দিকে টানছে, মানে মাটির দিকে নিচের দিকে টানছে। এটাকেই বলে গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু এটা কিন্তু দেখা যায় না, মানে কন্ট্যাক্ট ফোর্স না, মানে কেউ ওকে টাচ করে টানছে না, ওপর দিয়ে আমি কেউ ঠেলে দিচ্ছি তা না, এটা টাচেবল নয়, মানে দেখা যাচ্ছে না, বা কোনো কেউ ধরে টানছে না, ধরলে যে কন্ট্যাক্ট ফোর্স হয়ে যেত, কিন্তু এটা দেখা যাচ্ছে না, কিন্তু তাও এটা এরকম নিচে পড়ে গেল। এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, টাচ হচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, কন্ট্যাক্ট হচ্ছে না, কিন্তু তাও টানছে। এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, মধ্যাকর্ষণ শক্তি। এবার আরো ধরনের এরকম এরকম নন কন্ট্যাক্ট ফোর্সের অনেক রকম এক্সাম্পল আছে, এগুলো এক এক করে বলবো। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এটা, জন্য সবার আগে এটা বললাম। বা একটা ফুটবলকে আমরা উপরের দিকে কিক করলাম, ফুটবলটাকে যদি উপরে গিয়ে তারপর আবার নিচে নেমে গেল, কেন? বিকজ এই গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে টানছে। বা ক্রিকেট বলকে আমি উপরে থ্রো করলাম, ক্যাচ ক্যাচ খেলছি, উপরে থ্রো করলাম, এরকম করে লুকলাম, এটাকেই ধরো ক্যাচ ক্যাচ করছি, এরকম করছি, এরকম করে লুকছি, এরকম করছি, এরকম করে লুকছি, কেন? নিচের দিকেই বা নামছে কেন? ওই যে বলটা কাঁচছে, এটা নন কন্ট্যাক্ট ফোর্স, এটা টানছে নিচের দিকে, তাই এটা নিচের দিকে নেমে আসছে। বলটাও সেম কেস, ফুটবলটাও সেম কেস, নিচের দিকে নেমে আসছে। এগুলো হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এর নাম, এই ফোর্সটার নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি। এবারে আমরা যেটা আসবো সেটা, এটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্স, এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জানতে হলে একটা কাগজকে ছোট ছোট টুকরো করবে, একদম ছোট ছোট, এইটুকু এইটুকু টুকরো করবে, এইটুকু ঠিক এইটুকু টুকরো করবে, টুকরো করে 4-5টা বা 6-8টা 10টা টুকরো করলে, টুকরো করে রাখি। চিরুনি নেবে, ঘরে যে চিরুনি ইউজ করো না, চিরুনি কম কম কম, চিরুনি দিয়ে অনেকক্ষণ ধরে চুলের মধ্যে ঘষবি, চিরুনিটা অনেকক্ষণ ধরে, মোটামুটি 1 মিনিট বা 2 মিনিট ধরে চিরুনিটা এরকম করে ঘষবি, ঘষবে ঘষবে ঘষবে, ঘষার পরে 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট ধরে টানা ঘষবে, চিরুনিটা ঘষবে, কিন্তু আঁচড়াবে না, ঘষবে, এরকম করে ঘষবে। ঘষার পরে যখন তুমি কাগজের সামনে ওটাকে ঠেকাবে, প্রায় 2-3 মিনিট ঘষতে হবে, যেই তুমি কাগজের সামনে ঠেকাবে, কাগজগুলো দেখবে টেনে টেনে সব ওর গায়ে লেগে যাচ্ছে, ম্যাগনেটের মতন, যেমন লোহা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে, ম্যাগনেট লোহাকে অ্যাট্রাক্ট করে, এরকম ভাবে সাট 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 করে লেগে যাবে। এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। মানে এই ঘর্ষণের ফলে, এই যে ঘষেছিলাম মাথার মধ্যে, এই ঘর্ষণের ফলে একটা ফোর্স জেনারেট হয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা ওটাকে টানছে। ছোট ছোট কাগজগুলো, বড় কাগজটা তুমি বুঝতে পারবে না, ওই জন্যই বললাম ছোট ছোট কাগজের টুকরো করবে, একদম ছোট ছোট টুকরো, এইটুকু টুকরো করবে। তাহলে কি হবে, ওটা টানলে তুমি পুরো বুঝতে পারবে, ম্যাগনেটের মতো সাট সাট করে টানবে চোখের সামনে। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটাও কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স, মানে টাচ করতে হবে না, খালি চিরুনিটা কাছে ধরবে, তাই অটোমেটিক টেনে নেবে। এটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল। ওকে, থার্ড নন কন্ট্যাক্ট ফোর্স যেটা আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, মানে ম্যাগনেট। ম্যাগনেট কি করে আমরা সবাই জানি, ম্যাগনেটটা লোহাকে অ্যাট্রাক্ট করে, লোহা ছাড়া আরো দুটো এলিমেন্টকে অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে লোহা, নিকেল আর কোবাল্ট। তো লোহাকে আমরা বেসিক্যালি, যেটা আমরা নর্মালি জানি লোহা, কিন্তু লোহা, নিকেল, কোবাল্ট, এই তিনটেকেই লোহা ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, বা ম্যাগনেট আবার ম্যাগনেটকেও অ্যাট্রাক্ট করে, সেটাও আমরা জানি। তো ম্যাগনেটকে যদি আমরা লোহার একটা পেরেকের সামনে ধরি, দেখবে পেরেকটাকে সাট করে টেনে নেবে, টেনে নিবে। বা কতগুলো, অনেকগুলো আমি ম্যাগনেট, ছোট ছোট টুকরো ম্যাগনেট রাখলাম, আর একটা বড় ম্যাগনেট রাখলাম, ম্যাগনেটটাকে এরকম ধরলাম, ম্যাগনেট টাক করে টেনে নেবে। কেন টেনে নেবে? কারণ ম্যাগনেট অ্যাট্রাক্ট করছে অন্য ম্যাগনেটগুলোকে, বা ম্যাগনেট অ্যাট্রাক্ট করছে ওই লোহার পেরিকগুলোকে, বা কোনো লোহার চাবি রিং, চাবি রাখলাম, কতগুলো চাবি রাখলাম, কি রাখলাম, কিটাকে টানলাম, কি টেনে নিল। এর থেকে বোঝা যায় এটা কিন্তু টাচ হলো না, দূর থেকে টেনে নিল, সাত করে টেনে নিল। এটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্স। ফোর্স তো আছে, নাম হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, কিন্তু এটা নন কন্ট্যাক্ট ফোর্স, মানে টাচ করতে হচ্ছে না, অটোমেটিক টেনে নিচ্ছে। তাহলে এটা একটা নন কন্ট্যাক্ট ফোর্স। ওকে, তাহলে এই কত ধরনের আমরা নন কন্ট্যাক্ট ফোর্স সম্বন্ধে আগে জানলাম। এবারে যেটা জানবো সেটা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন। ফ্রিকশন সম্বন্ধে আমরা জানবো। ফোর্স অফ ফ্রিকশনটা কি?
ফ্রিকশন একটা ফোর্স, কিন্তু ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ মানে হচ্ছে ফ্রিকশন। তো ফ্রিকশন ফোর্স কি নিশ্চয়ই জানতে হবে। ফ্রিকশন ফোর্স হচ্ছে যখন আমরা ধরো একটা টেবিলকে বা একটা চেয়ারকে মাটির মধ্যে দিয়ে ঠেলে ঠেলে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তখন দেখবি আমাদের একটা জোর বা ফোর্স প্রয়োগ করতে হচ্ছে, বা ভারী একটা বক্সকে বা আমাদের আলমারিকে বা ফ্রিজকে ঠেলে ঠেলে গায়ের জোরে এক জায়গা থেকে সরাচ্ছি, একটু মুভ করছি, তখন অনেকটা ফোর্স আমাদের লাগছে, বল প্রয়োগ করতে হচ্ছে এটাকে নাড়ানোর জন্য। কেন করতে হচ্ছে? কারণ ফ্রিকশন বলে একটা জিনিস হচ্ছে, মানে ঘর্ষণ হচ্ছে। যখন মেঝের মধ্যে মানে ফ্লোরের মধ্যে ওই আলমারিটাকে আমি ঘষে ঘষে বা ফ্রিজটাকে যখন ঘষে ঘষে ঠেলছি, তখন ঘর্ষণ হচ্ছে। ওই ঘর্ষণের জন্যই, ফ্রিকশনের জন্যই আমাকে অনেকটা বেশি ফোর্স ইউজ করতে হচ্ছে। যদি আমি ওই আলমারিটা বা ফ্রিজটা বা টেবিলটাকে একটু কাত করে নিই, মানে একটা সাইড একটু তুলে নিই, তুলে নিয়ে ঠেলি, ইজিলি ওটা মুভ করে যাবে। কিন্তু পুরো মাটিতে রেখে যদি ঘষতে যাই, অনেকটা শক্তি লাগবে, হয়তো আমরা পারবো না কেউ কেউ। তাহলে ফ্রিকশন হচ্ছে সেই জিনিস যাকে বলে ঘর্ষণ। ফ্রিকশনও কিন্তু একটা ফোর্স, এবং এটা ব্যাপকভাবে কাজ করে আমাদের লাইফে, সেটাই আমরা এখন জানবো। ফ্রিকশন কি কাজ করে? ফ্রিকশন কিন্তু সবসময় মনে রাখবে, ফ্রিকশন কি আমি বললাম। এবার ফ্রিকশনের এফেক্ট গুলো বলবো, মানে ফ্রিকশনের কি কি ফলাফল, বা ফ্রিকশন আমাদের জীবনে, আমাদের এই দৈনন্দিন জীবনে ফ্রিকশন আমাদের এফেক্ট, মানে কি কি এফেক্ট করে, আমাদের কি কি এফেক্ট করে, এটা আমরা জানবো। ফ্রিকশনের এফেক্ট হচ্ছে, প্রথম হচ্ছে ফ্রিকশন অপোজেস মোশন। Friction always act as in a direction of opposite to the direction of motion. ফ্রিকশন সবসময় মোশনের অপোজিটে কাজ করে। ফর এক্সাম্পল, ফ্রিকশন যে জিনিসটি, ঘর্ষণ বলে, আমরা সবসময় উল্টো দিকে কাজ করে। আমি যদি এদিকে থেকে এদিকে একটা ফ্রিজকে ঠেলি বা টেবিলকে ঠেলতে যাই বা একটা আলমারিকে ঠেলতে যাই, ফ্রিকশন চেষ্টা করবে যাতে আমি না ঠেলতে পারি, মানে ও উল্টো দিক দিয়ে আমাকে ঠেলবে। ওই জন্যই আমার এতটা জোর লাগবে ঠেলতে, আলমারিটাকে ঠেলার জন্য বা ফ্রিজটাকে ঠেলার জন্য অনেক জোর লাগবে। আবার সেম যদি আমি ওদিকে চলে যাই, ওদিকে গিয়ে আলমারিটাকে এদিকে ঠেলিছি, সেম জোরই কিন্তু আমার লাগবে। কেন? ফ্রিকশন সবসময় মোশনের উল্টো দিয়ে কাজ করে। আলমারিটাকে এদিক থেকে এদিকে ঠেলতে যখন আমার যতখানি পাওয়ার লাগবে, আলমারিকে এদিক থেকে এদিকে ঠেলতেও আমার অতখানি পাওয়ার লাগবে, কারণ ফ্রিকশন সবসময় মোশনের উল্টো দিয়ে কাজ করে। আমি যখন এদিক থেকে এদিকে ঠেলবো, ও চাইবে আমি এদিক থেকে এদিকে আসি, আর যখন আমি এদিক থেকে এদিকে ঠেলবো, ও চাইবে আমি এদিক থেকে এদিকে যাই। সবসময় মোশনের উল্টো দিকে ফ্রিকশন কাজ করে, সবসময়। ফ্রিকশন যদি এদিকে ঠেলি, ও চাইবে এদিকে এদিকে যাবো। আবার ফ্রিকশন যদি এদিকে ঠেলি, ও চাইবে এদিকে যাবো, ওদিকে যাবো, ওদিকে যাবো, সবসময় উল্টো দিকে, সবসময় উল্টো দিকে চায়। ওকে, খুব মজার জিনিস। এবারে চলে আসবে, ফ্রিকশন প্রডিউসেস হিট। ফ্রিকশনের মাধ্যমে হিট জেনারেট হয়, মানে তাপ জেনারেট হয়। ফ্রিকশন হলে যখন ঘর্ষণ হয়, তখন তাপ জেনারেট হয়, হিট জেনারেট হয়। ওর এক্সাম্পল অনেক আছে চোখের সামনে। ধরো আমরা দেশলাই কাঠি জ্বালাই না, দেশলাই কাঠি বারুদের মধ্যে দেশলাইটা ঘুষি, সঙ্গে সেই জায়গাটা জ্বলে ওঠে। কারণ কি হয়, ওই ফ্রিকশনের ফলে বা ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়, আর থাকে তোর মধ্যে বারুদ, তাই ইজিলি সার্চ করে আগুনটা জ্বলে ওঠে। আরো এক্সাম্পল আছে। ধরো দেখবি অনেকক্ষণ ধরে কোনো মেশিন চলছে, দেখবে মেশিনটা গরম হয়ে গেছে, কেন বলতো? ওই ফ্রিকশন হচ্ছে, মানে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের ফলে মেশিনটা গরম হয়ে যাচ্ছে। তো ফ্রিকশনের ফলে হিট জেনারেট হয়, ফ্রিকশন প্রডিউসেস হিট বা তাপ জেনারেট হয়। ফ্রিকশন ক্যান কজ ওয়্যার অ্যান্ড টিয়ার। ফ্রিকশনের ফলে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। ওয়্যার অ্যান্ড টিয়ার ব্যাপারটা কি? ওয়্যার অ্যান্ড টিয়ার ব্যাপারটা হচ্ছে, ধরো টায়ার, সাইকেলের টায়ার বা বাইকের টায়ার যত চলছে চলছে চলছে, রাস্তার উপর চলছে, বাইকটা চালাচ্ছ তুমি বা সাইকেলটা চালাচ্ছ তুমি, অনেক ধরে চালাচ্ছ, দেখবি চাকা লিক হয়ে যায়, তোমার চাকা চেঞ্জ করতে হয়, টায়ার টিউব চেঞ্জ করতে হয়, টায়ার লিক হয়ে যায় বা টিউব লিক হয়ে যায়, সেগুলো চেঞ্জ করতে হয়। কেন? কারণ ওই যে ঘর্ষণ বা ফ্রিকশনের ফলে টায়ারটা ক্ষয়ে যায় বা টিউবটা ক্ষয়ে যায়। বা তোমার জুতোর সোলের এক্সাম্পল বলতে পারি। জুতোর যখন সোলটা হয় এরকম মোটা একটা জুতোর সোলে, তুমি নতুন জুতো কিনেছো, তুমি যখন জুতোটা পড়তে থাকছো, পরে ইউজ করছো, এই পড়তে পরে তুমি হাঁটাচলা করছো, দৌড়াচ্ছ, রানিং করছো, দেখবে জুতোর সোলটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে ক্ষয়ে পাতলা 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 হয়ে একদম পাতলা হয়ে যাবে। কেন? বিকজ ওয়্যার অ্যান্ড টিয়ার, ফ্রিকশনের ফলে জিনিসটা, ঘর্ষণের ফলে জিনিসটা ক্ষয়ে যায়, বাকি বাংলা কথায় ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে জিনিসটা সোলটা পাতলা হতে 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 পাতলা হয়ে যায়। টায়ার টিউবও সেম এক্সাম্পল, টায়ার টিউবটা পাতলা হয়ে যায় তাই বারবার লিক হয়, বা টায়ার টিউব পুরো ফেটেই যায়, সময় ফেটে যায়, লিক হয়ে যায়। কেন? কারণ ওই ফ্রিকশন হিট জেনারেট করে, হিটের ফলে কি হচ্ছে, ঘষতে যাচ্ছে, ঘষতে 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 ওয়্যার অ্যান্ড টিয়ার, মানে ক্ষয়ে যাচ্ছে জিনিসটা এইভাবে। এবারে হচ্ছে এই ফ্রিকশনটাকে, এই ফ্রিকশনগুলো কিসের উপর এফেক্ট করে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফ্রিকশন আগে আমরা বলবো। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফ্রিকশন, তো কোন কোন ফ্যাক্টরগুলো এই ফ্রিকশনের উপরে অ্যাফেক্ট করে, মানে ফ্রিকশন কি কি কারণে হয়, কি কি কারণে বাড়ে, কি কি কারণে কমে ফ্রিকশনটা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফ্রিকশন কি কি কারণে বাড়তে পারে সেগুলো আগে জানবো। যদি ফ্রিকশন আগে ফ্রিকশন অ্যাফেক্ট করে, মানে অ্যাফেক্ট
ফ্রিকশনে এফেক্ট করে কোন কোন ফ্যাক্টরগুলো সেগুলো আগে জানবো, তারপরে আমরা জানবো যে কি করে ফ্রিকশনগুলো বাড়ানো যায়, কি করে ফ্রিকশনগুলো কমানো যায়, সেগুলো পরে জানবো। আগে আমরা জানবো কোন কোন ফ্যাক্টর এই ফ্রিকশনকে এফেক্ট করে। এফেক্ট করে মানে কি, মানে ফ্রিকশনটাকে বাড়িয়ে দেয় বা ফ্রিকশনটাকে কমিয়ে দেয়, কোন কোন ফ্যাক্টর সেগুলো আমরা প্রথম জানবো। প্রথম হচ্ছে স্মুথনেস অফ দ্য সারফেস। তো যদি সারফেসটা মানে তলটা, সমতলটা যদি স্মুথ হয় তাহলে ফ্রিকশন কম হবে। ফর এক্সাম্পল, খুব স্লিপারি জায়গা, ধরো স্লিপের মধ্যে আমরা বসি, অনায়াসেই গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাই। স্লিপ আমরা বাগানে গিয়ে মানে এতে গিয়ে পার্কে গিয়ে স্লিপ চড়ি, কি করি, স্লিপে বসি স্টপ করে নিচে নেমে যাই, কি করি, কারণ ওর সারফেসটা স্মুথ থাকে, ওই জন্য আমরা সহজেই নিচে পড়ে যাই। স্মুথ বা একটা বল ওখান দিয়ে গড়িয়ে দিলে সাথে সাথে গোটা গড়িয়ে গড়িয়ে নিচে চলে যাবে। কেন? কারণ স্মুথ সারফেস থাকে বলে। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং যে ফ্রিকশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্মুথনেস অফ দ্য সারফেস। তাহলে স্মুথনেস যত হবে ফ্রিকশন তত কম হবে, আর স্মুথ যত হবে না মানে রাফ হবে, তাহলে কি স্মুথ ফ্রিকশনটা অনেক বেশি হবে। ওকে, এবারে হচ্ছে মিডিয়ামের উপরও ডিপেন্ড করে। মিডিয়াম মানে হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, আমরা বলেছিলাম ম্যাটারের তিনটে স্টেট। তো মিডিয়ামের উপর ডিপেন্ড করে ফ্রিকশন। যেমন সলিডের ফ্রিকশন সবচেয়ে বেশি, লিকুইডের ফ্রিকশন তার থেকে কম, আর গ্যাসের ফ্রিকশন তো একদমই কম। এইভাবে ফ্রিকশনটা সলিড মানে ম্যাটারের কোন 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 স্টেটে আছে তার উপরেও এটা ডিপেন্ড করে। ফিক্স থাকলে সলিড শেপে থাকলে তার ফ্রিকশন সবচেয়ে বেশি, লিকুইডে থাকলে তার ফ্রিকশন অনেক কম, আর গ্যাসে তো একদমই নেই, একদমই কম। ওকে, আর কিসের উপর ডিপেন্ড করে, ওয়েট অফ মুভিং অবজেক্ট, মানে জিনিসটা কত ভারী ওর উপরেও ফ্রিকশন ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, একটা টেবিলকে বা চেয়ারকে তুমি ঠেলতে যত তোমার শক্তি লাগবে বা ফোর্স তুমি ইউজ করবে, একটা আলমারিকে ঠেলতে কিন্তু অত তার থেকে অনেক অনেক বেশি ফোর্স লাগবে, বা একটা ফ্রিজকে ঠেলার জন্য অনেক অনেক বেশি ফোর্স লাগবে। কেন? কারণ ওয়েট অফ দ্য বডি, ওই ওয়েটটা অনেক বেশি আলমারি বা ফ্রিজের একটা টেবিল বা একটা চেয়ারের তুলনায়। তাই জন্য কি হবে, যখন তুমি ঠেলছো টেবিল চেয়ার ইজিলি পুশ চলে যাবে তুমি ঠেলতে, কিন্তু একটা ফ্রিজ বা একটা আলমারিকে তুমি যখন ঠেলতে যাবে সেটা কিন্তু পসিবল হবে না। কেন? কারণ বডি অফ দ্য ওয়েট অনেক হাই। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফ্রিকশন, ওয়েট অফ দ্য বডি, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা জানলাম হচ্ছে স্মুথনেস অফ দ্য সারফেস, 2 নম্বর জানলাম এটা কোন মিডিয়ামে আছে, সলিড, লিকুইড, গ্যাস, এটা এফেক্ট করে। থার্ড জানলাম হচ্ছে ওয়েট অফ দ্য বডি, কতখানি ওয়েট বডিটার, সেটাও ডিপেন্ড করে, সেটার উপরে ডিপেন্ড করে ওর ফ্রিকশন কত হবে। আর কি আছে, এবারে আমরা জানবো এই তিনটে জিনিসের উপর এফেক্ট করে। এবারে আমরা জানবো যে এই ফ্রিকশন ক ধরনের হয়, কাইন্ডস অফ ফ্রিকশন। ফ্রিকশন বেসিক্যালি নর্মালি যেটা হয়, একটা হয় স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হয় স্লাইডিং ফ্রিকশন, আর একটা হয় রোলিং ফ্রিকশন। এই 3 ধরনের ফ্রিকশন তোমাদের আছে। ওকে, তো যেটা স্ট্যাটিক ফ্রিকশন মানে নর্মাল যে ফ্রিকশন এক্সাম্পল দিচ্ছিলাম তোমাকে, ধরো একটা টেবিল আছে বা একটা চেয়ার আছে স্মুথ সারফেসে, ওটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, তাহলে অনেকটা পাওয়ার লাগছে, একটা আলমারিকে একটা ফ্রিজকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি ভারী জিনিসকে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন মানে একদম বেশি ফুল ফ্রিকশনে টানছে আমাকে, আমি গায়ে জোরে ঠেলছি, এটা স্ট্যাটিক ফ্রিকশন। এরপরে আসছে রোলিং স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কি, এই সময় সবচেয়ে বেশি পাওয়ার লাগছে, যে ফিক্স স্ট্যাটিক যেটা বললাম, যেটা তোমার স্ট্যাটিক ফ্রিকশন সবচেয়ে বেশি পাওয়ার আমার ইউজ করতে হচ্ছে বা সবচেয়ে বেশি ফোর্স আমাকে ইউজ করতে হচ্ছে। সেকেন্ড যেটা বললাম ওটা স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনে কি হয়, ঢাল থাকবে, কোনো একটা ঢাল থাকবে, ঢাল মানে হচ্ছে স্লোপস, বুঝলে স্লোপস, যেমন স্লিপের এক্সাম্পল দিয়েছিলাম, স্লিপের উপর দিয়ে একটা বলকে যদি গড়িয়ে ফেলে দিই, গড়িয়ে নেমে যাবে, এটাতে কি হবে, ফ্রিকশনটা কিন্তু কমে যাবে। স্ট্যাটিকে সবচেয়ে বেশি হাই থাকে, স্লাইডিং যদি হয়, স্লাইডিং যদি ফ্রিকশন হয় তাতে ফ্রিকশনটা কি হবে, কম হবে। স্লাইডিং আছে মানে স্লোপ আছে, ওর মধ্যে বলটা উড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে, বা আমরা যদি চড়ি স্লিপের সঙ্গে সঙ্গে নিচে নেমে আসছি, বা ওখান দিয়ে কোনো একটা অবজেক্ট মানে ধরো এটা নর্মাল যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা খেলনাকে আমি নিচে ফেলে দিলে খেলনা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল, কারণটা কি, কারণ ওখানে ফ্রিকশন কম। স্লাইডিং যে জায়গাটা, স্লাইডিং ফ্রিকশন অনেক কম স্ট্যাটিকের তুলনায়। আবার এর থেকেও কম কোনটা বলো তো, এর থেকেও কম ফ্রিকশন হয় হচ্ছে রোলিং ফ্রিকশন, এতে আবার আরো কম ফ্রিকশন হয়। ফর এক্সাম্পল, জিনিসটা যেটাকে আমি গড়িয়ে দিচ্ছি ওটা যদি রাউন্ড শেপের হয়, মানে এরকম সিলিন্ডারিক্যাল শেপে হয়, সিলিন্ড্রিক্যাল। ফর এক্সাম্পল, তোমরা দেখেছো কিনা জানি না, ধরো গ্যাস সিলিন্ডার যখন ট্রাক থেকে নামানো হয় ওটাই কিন্তু কাঁধে করে নামানো হয় না, একটা বা দুটো কাঠের পাটা ফেলে দেওয়া হয়, ওই পাঠা দিয়ে, ওই পাটাগুলো দিয়ে এরকম কাঠের পাটা ফেলে দেওয়া হয়, ওর মধ্যে সিলিন্ডারটাকে দিয়ে দেওয়া হয়, স্লিপের মতো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায় তেমন করে, কারণ শক্ত সিলিন্ডার, ভাঙবে না, ফাটবে না। তো এইভাবে গড়িয়ে গড়িয়ে নামানো হয়, ইজিলি ভাবে এটা নেমে যায়, তার জন্য কোনো এক্সট্রা ওয়েটও ক্যারি করতে হয় না, কোনো পাওয়ারও লাগে না, ইজিলি এটা হয়ে যায়। আরো কিছু বলি, আরো ভারী কোনো, যেমন ধরো অক্সিজেনের ভারী ভারী যে সিলিন্ডার গুলো হয় অনেক বড় বড়, সেগুলোকেও যখন একটা কন্টেনার থেকে বড় ট্রাক থেকে নামানো হয়,
ওটা ওরকম স্লাইডিং সারফেস দেওয়া হয়, হয়তো কাঠের পাটা বা কোনো মেটালের পাটা ফেলে দেওয়া হয়, মানে স্লিপের মতো, পাটা বলতে একটা স্লোপ ক্রিয়েট করে দেওয়া হয়, তারপর ট্রাক থেকে গড়িয়ে ফেলে দেওয়া হয়, এটা নিচে নেমে যায়, কোনো ড্যামেজ, শক্ত যেহেতু কোনো ড্যামেজও হয় না। এইভাবে কি হয়, একটা রোলিং ফ্রিকশন, এই যে ফ্রিকশনটা হলো, মানে এটাও কিন্তু ঘষা খাচ্ছে, কিন্তু ওই স্ট্যাটিকে খুব বেশি ঘষা খাচ্ছে, স্লাইডিং এ একটু কম খাচ্ছে, আর রোলিং এ মানে গড়িয়ে 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 পড়ছে, মানে এতে সবচেয়ে কম ফ্রিকশন হচ্ছে। রোলিংও একটা ফ্রিকশন, এটাও একটা কাইন্ড অফ ফ্রিকশন। তার তিনটে কাইন্ড অফ ফ্রিকশন আমরা জানলাম, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা জানলাম স্লাইডিং ফ্রিকশন, একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন এক্সাম্পল বললাম, কোনো জিনিসে গড়িয়ে গড়িয়ে নামানো, বড় ভারী অবজেক্টে গড়িয়ে গড়িয়ে নামানো বা গড়িয়ে গড়িয়ে তোলাও, সেম অ্যাজ ফ্রিকশনে নেমে যাচ্ছে, ইজিলি অত ওয়েটটা ক্যারি করতে হচ্ছে না, এটাকে বলা হচ্ছে রোলিং ফ্রিকশন। ওকে, এবারে আমরা জানবো যে ফ্রিকশনের অসুবিধাগুলো কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, এগুলো আমরা এবার জানবো। তো ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, মানে অসুবিধা। ফ্রিকশনের অসুবিধা হচ্ছে ফ্রিকশন সবসময় মোশনের অপোজিটে কাজ করে। তো ফ্রিকশন যদি মোশনের অপোজিটে কাজ করে, মানে আমি এদিক থেকে এদিকে ঠেলতে যাবো, ফ্রিকশন উল্টো দিয়ে কাজ করবে, এদিক থেকে আমাকে এদিকে ঠেলবে, তাহলে কাজটা অনেক ডিলে হবে, সময় লাগবে, বেশি ফোর্স আমার লাগবে, বেশি পাওয়ার ইউজ হবে, ঠিক আছে, আমি কাজটা করতে বাধা পাবো। তাহলে কি হলো, ফ্রিকশন আমাকে কাজটা করতে বাধা দেবে। আমি টেবিলে টেবিলটাকে সরাতে চাইছি, বা আলমারিটাকে সরাতে চাইছি, বা ফ্রিজটাকে সরাতে চাইছি, এটা অনেক কষ্ট হবে আমার, কেন, ফ্রিকশন তো উল্টো উল্টো মুভে কাজ করছে, ঠিক আমার উল্টো কাজটা ফ্রিকশন করবে, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ ফ্রিকশনের হচ্ছে, ফ্রিকশনের ফলে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, মানে জিনিসপত্র ক্ষয়ে যায়, জামা কাপড়, জুতো 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 এরকম বড় সোল ছিল যখন নতুন জুতো কিনেছিলাম, কিন্তু যখন ইউজ করছি, জুতো পরে হাঁটাচলা করছি, দৌড়াচ্ছি, খেলছি, আস্তে আস্তে পাতলা হতে 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 একদম পাতলা হয়ে গেল, মানে ক্ষয়ে গেল, কেন, বিকজ ফ্রিকশনের ফলে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, মানে জিনিসটা প্রথমে পাতলা হয়, তারপরে ছিঁড়ে যায় ফ্রিকশনের মাধ্যমে। আরেকটা কি হয়, আরেকটা কি, ফ্রিকশনের ফলে হিট জেনারেটর, ফ্রিকশন প্রডিউসেস হিট, ফ্রিকশনের ফলে তাপমাত্রা বাড়ে, মানে জিনিসটা গরম হয়ে যায়। তুমি দেখবে যদি এটা কোনো জিনিসকে, ভারী জিনিসকে তুমি যদি কিছুক্ষণ ঠেলে নিয়ে যাও, তার তলায় যদি হাত দেবে, দেখবে জিনিসটা একটা গরম হয়ে গেছে। আর এক্সাম্পল আছে, মেশিনারি অনেকক্ষণ চলে, হাত দিয়ে মেশিনটা গরম হয়ে গেছে, কেন, কারণ এই ফ্রিকশনের জন্য, ফ্রিকশনে হিট জেনারেট হয়, তাই জন্য জিনিসটা গরম হয়ে যায়। সেটা গাড়ির চাকা হোক, চাকাও সেম কেস, টায়ারও সেম কেস, টায়ার কেন ক্ষয়, টায়ারটা চলার ফলে টায়ারটা প্রচন্ড গরম হয়ে যায়, ওই জন্যই ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, মানে গরম হয়ে যায় এবং ছিঁড়ে যায়। ওকে, এবার চলে আসছে এই ফ্রিকশন, আমরা কি করে ফ্রিকশনটা কমাতে পারি। এবার আমরা লাস্ট পোর্শনের দিকে চলে এসেছি চ্যাপ্টারে, যেখানে আমরা জানবো কি করে আমরা ফ্রিকশন বাড়াতে পারি, কি করে আমরা ফ্রিকশন কমাতে পারি, ওই জায়গাটা আমরা চলে এসেছি। ফ্রিকশন জেনেছি, কতরকম ফ্রিকশন হয় ওটা জেনেছি, এবারে আমরা জানবো ফ্রিকশনটা আমরা কি করে বাড়াতে পারি আর ফ্রিকশনটা কি করে কমাতে পারি। প্রথমে আমরা জানবো ফ্রিকশন, হাউ টু রিডিউস দ্য ফ্রিকশন, কি করে আমরা ফ্রিকশনটাকে কমাতে পারি, কি কি ওয়েতে, কি কি রাস্তায় আমরা ফ্রিকশনটাকে কমাতে পারি। প্রথম হচ্ছে বাই মেকিং দ্য সারফেস স্মুথ, যদি আমরা সারফেসটাকে, মানে যেখানে ফ্রিকশনটা হবে ওটাকে যদি স্লিপারি করে দিই, স্মুথ করে দিই, মানে প্লেন করে দিই বা মসৃণ করে দিই, তাহলে ইজিলি ফ্রিকশন কমে যাবে। তাড়াতাড়ি, যেমন স্লিপ থেকে আমরা সাট করে নিচে পড়ে যাই, বা কোনো অবজেক্ট বলকে গড়িয়ে দিলে স্মুথ সাট করে নিচে পড়ে যায়, কেন, কারণ ওর স্মুথ সারফেসটা পুরো স্মুথ থাকে বলে। তাহলে এটাই ভাবে ফ্রিকশন বাড়িয়ে দেওয়া সম্ভব। এবারে হচ্ছে আর কিভাবে ফ্রিকশন বাড়ানো সম্ভব, ইউজ লুব্রিকেন্টস, যেটা মেশিনারির ক্ষেত্রে ইউজ করা হয়। মেশিনারির ক্ষেত্রে যখন কোনো মেশিনারি চলে, বা সাইকেলেও দেখবে চাকায় গ্রিস দেওয়া হয়, গ্রিস বলে একটা জিনিস হয়, মেশিনারিগুলোতেও গ্রিস দেওয়া হয়, কেন, ফ্রিকশনে গ্রিস কি করে, গ্রিস হচ্ছে একটা লুব্রিকেন্ট, বা মোবিল দেওয়া হয়, সাইকেলের চাকায় মোবিল ফুবিল দেওয়া হয়, কেন, কারণ যাতে চাকাটা ঘষা না খায়, ওই যে বল বিয়ারিংটা ঘষা না খায়, স্মুথ থাকে সারফেসটা। এর মাধ্যমে স্মুথ যদি থাকে জিনিসটা, তাহলে কি হবে, লুব্রিকেন্ট ইউজ করে, তাহলে একটা ভাবে ফ্রিকশন কিভাবে কমানো সম্ভব, একটা বললাম স্পেসটাকে স্মুথ করে দেওয়া, মসৃণ করে দেওয়া। সেকেন্ড বললাম হচ্ছে লুব্রিকেন্টটাকে বাড়িয়ে দেওয়া, মানে লুব্রিকেন্ট ইউজ করা, কোনো রকম মোবিল বা গ্রিস ইউজ করা। থার্ড হচ্ছে বল বিয়ারিং ইউজ করা মানে হচ্ছে, ধর সাইকেলে দেখবে, সাইকেলে যে বড় চাকাটা থাকে ওর ভিতরে একটা ছোট্ট বল বিয়ারিং থাকে, পুরো চাকাটা কিন্তু অ্যাকচুয়ালি ঘষে না, মানে যেমন চেন দিয়ে প্যাডলিং করি না, আমরা ভাবি যে চাকাটাকে আমরা গড়িয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি চাকাটাকে আমরা পুরো প্যাডেল করি না, কিন্তু চাকাটা অনেকটা পাওয়ার লাগবে চাকাটাকে ঘোরানোর, তার ভিতরে একটা ছোট্ট লোহার চাকা থাকে, এইটুকু একটা লোহার চাকা, ওকে বলে বল বিয়ারিং, ওটাকে শুধু আমরা প্যাডেল দিয়ে ঘোরাই, ওর ওই বল বিয়ারিংটাকে ঘোরে, অটোমেটিক বল বিয়ারিং এর সঙ্গে চাকা অ্যাটাচ থাকে, তাই চাকাটাও ঘোরে, অনেক কম পাওয়ারে আমরা কাজটা করতে পারি। তো বল বিয়ারিং ইউজ করেও আমরা কি করতে পারি, এর ফ্র্যাকশনটাকে স্মুথ করতে পারি, মানে ফ্রিকশনটাকে কমাতে পারি, রিডিউসিং ফ্রিকশনটাকে কমাতে পারি। আর কিভাবে করতে পারি, বাই স্ট্রিম লাইনিং, এটা একটা নতুন জিনিস তোমরা শিখছো, স্ট্রিম লাইনিং বলে, অনেক সবাই বলে যে এই বাইকটা স্ট্রিম লাইন শেপ আছে,
বা এই এরোপ্লেনটা স্ট্রিমলাইন শেপ, বা বলে মাছের যে শেপটা, ফিশের যে শেপটা, ওটা নাকি স্ট্রিমলাইন শেপ। এই স্ট্রিমলাইন ব্যাপারটা কি, এটা আজকে তোমাদের আজকে বোঝাবো। ওকে, তো স্ট্রিমলাইন ব্যাপারটা কি? স্ট্রিমলাইন হচ্ছে একটা পার্টিকুলার শেপ, আকৃতি, যে আকৃতিটা এয়ারে হোক, ওয়াটারে হোক, যেখানেই হোক না কেন, এয়ারটাকে কাটাতে, ওয়াটারকে কাটাতে সাহায্য করে। কাটাতে মিনস, যখন ধরো এই যে বললাম না, যে কোনো যেমন ঠেলছি তোমাকে, ধরো একটা অবজেক্টকে ঠেলছি, টেবিলটাকে ঠেলছি, কেন টেবিলটা মাটির সাথে অ্যাটাচ হয়ে আছে, তার ফলে আমাকে অনেক গায়ের জোর দিয়ে ঠেলতে হচ্ছে টেবিলটাকে বা আলমারিটাকে। কিন্তু যদি স্ট্রিমলাইন শেপ থাকে কোনো জিনিসের, সেটা অনেক ইজিলি মুভ করতে পারে, মানে তারা বাধাপ্রাপ্ত হয় না। যেমন এরোপ্লেনের মুখে দেখবে, এরোপ্লেনের মুখের দিকটা দেখবে এরকম টাইপের থাকে, এরকম টাইপের থাকে, এবং লেজের দিকটাও এরকম টাইপের থাকে। কেন? কারণ এয়ারের সাহায্যে যেন বাধাপ্রাপ্ত না হয়, স্মুথলি এয়ারটা উপর দিয়ে কেটে যাবে, নিচ দিয়ে কেটে যাবে, সাইড দিয়ে কেটে যাবে, তাহলে কি হবে, স্পিডটা খুব বাড়বে। এটাকেই বলে স্ট্রিমলাইন শেপ। যেমন জলের মধ্যে মাছের শেপটাও দেখবে এরকম এরোপ্লেনের মুখের মতো হয়। কেন? কারণ জলটা ওকে আটকাতে পারবে না, জলটা যদি উপর দিয়ে কেটে যাবে, দুপাশ দিয়ে কেটে যাবে, নিচ থেকে কেটে যাবে। কেন? তাহলে বাধাপ্রাপ্ত হবে না, তাই ফ্রিকশন কম হবে। তাহলে কোনো জিনিসের শেপ যদি স্ট্রিমলাইনিং হয়, স্ট্রিমলাইনিং যদি শেপ করে দেওয়া হয় সেই জিনিসটা, তাহলেও কিন্তু ফ্রিকশন কমে যাবে। তাহলে কি কি ভাবে ফ্রিকশন কমে আমরা জানলাম। প্রথম জানলাম হচ্ছে ওর সারফেসটাকে স্মুথ করে দেওয়া, তাহলে ফ্রিকশন কমবে। সেকেন্ড হচ্ছে ইউজ লুব্রিক্যান্টস ব্যবহার করলে, মানে মোবিল, গ্রিস, এগুলো ব্যবহার করলে ফ্রিকশন কমবে। থার্ড জানলাম হচ্ছে বল বিয়ারিং ইউজ করার ফলে ফ্রিকশন কমবে। ফোর্থ জানলাম কোনো জিনিসের শেপটা যদি স্ট্রিমলাইনিং করে দিই তাহলেও ফ্রিকশন কমবে। যেমন এরোপ্লেন, যেমন বার্ডস, ন্যাচারালি ভাবে দেখা যায়, পাখি 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 এত ভালো উঠতে পারে কেন? কারণ ওদের যে শেপটা থাকে না, বডি শেপটা, ওটা স্ট্রিমলাইন থাকে। দেখবে মুখের জায়গাটা এরকম হয়, এরকম পেটটা গিয়ে এরকম মোটা হয়, আবার লেজে গিয়ে এন্ড। এই স্ট্রিমলাইন শেপ থাকে বলে এয়ারের মধ্যে ইজিলি পাস করতে পারে। সেম অ্যাজ বোট জলের মধ্যে চলতে পারে কেন? স্ট্রিমলাইন শেপ থাকে, এর মধ্যে আগার দিকটা সরু থাকে, সরু হয় এরকম এন্ড থাকে, তাই বোটটা জলের মধ্যে ফাঁস দিতে পারে। তো স্ট্রিমলাইন শেপ কি করে? বাধাপ্রাপ্ত হয় না, ওটা কাটিয়ে দেয়। এয়ারে হলে এয়ারকে কাটিয়ে দেয়, ওয়াটার হলে ওয়াটারকে কাটিয়ে দেয়। তো স্ট্রিমলাইন শেপ হলে ফ্রিকশন কম হবে, ইজিলি ওটা এগিয়ে যেতে পারবে। তো এইভাবে আমরা ফ্রিকশন কমাতে পারি। ওকে, এবারে আমরা জানবো ফ্রিকশনের অ্যাডভান্টেজ, মানে ফ্রিকশন আমাদের কি কি সুবিধা দেয়। অসুবিধাগুলো জেনেছিলাম, ওই যে ছিঁড়ে যায়, মানে ক্ষয়ে যায়, গরম হয়ে যায়, এগুলো জেনেছিলাম, আমাদের কাজটাকে টাফ করে দেয় ফ্রিকশন। কিন্তু এবারে আমরা জানবো ফ্রিকশনের সুবিধাগুলো কি কি, অ্যাডভান্টেজ অফ ফ্রিকশন। তো অ্যাডভান্টেজ অফ ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন কিন্তু না থাকলে আমরা একটা পাও হাঁটতে পারতাম না। এটা শুনতে অবাক লাগছে, বাট সত্যি এটা, যে ফ্রিকশন যদি না থাকতো না, আমরা একটা পা হাঁটতে পারতাম না, একটা পাও হাঁটতে পারতাম না। কারণ আমরা যখন হাঁটি দুটো পা দিয়ে, দেখবে হাঁটি যখন দুটো পা দিয়ে, একটা পায়ে ঠেলি আর একটা পা দিয়ে ব্যালেন্স রাখি, আবার একটা পা দিয়ে ঠেলি একটা পা দিয়ে ব্যালেন্স রাখি, এইভাবে আমরা ওয়াক করি, এইভাবে ওয়াক করি। একটা পা দিয়ে ঠেলি, একটা পা দিয়ে সামনে এগোই। যদি আমি ঠেলতেই না পারি তাহলে আমি এগোবো কি করে? ইভেন আমরা দাঁড়াতেই পারবো না, যদি ফ্রিকশন না থাকে আমরা দাঁড়াতেও পারবো না, ধাম করে পড়ে যাবো স্লিপ খেয়ে। এক্সাম্পল বলি, যেমন ধরো কোনো একটা স্লিপারি জায়গায় আমরা স্লিপ খেয়ে পড়ে যাই। কেন? বিকজ ওখানে স্লিপারি, তো আমরা মোশন হচ্ছে, যখন আমরা প্রেশার দেওয়ার চেষ্টা করছি, মানে একটা পা দিয়ে একটা পা দেওয়ার চেষ্টা করছি, যে ঠেলার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে ওটা স্লিপ খেয়ে যাচ্ছে। তো যদি ফ্রিকশন না থাকে তাহলে কিন্তু আমরা একটা পাও হাঁটতেও পারবো না, ইভেন স্ট্যান্ডও করতে পারবো না। এই জলজান্ত এক্সাম্পল, খুব স্লিপারি জায়গায় আমরা স্লিপ খেয়ে পড়ে যাই, খুব এক্সাম্পল সবার সাথে এরকম ঘটে থাকে। 2 নম্বর হচ্ছে রাস্তায়, রাস্তায় যখন জল জমে, যখন শ্যাওলা হয়ে যায়, তখন রাস্তায় আমরা স্লিপ খেয়ে পড়ে যাই, এটাও একটা এক্সাম্পল। আচ্ছা, এবারে হচ্ছে হুইলস অফ আ ভেহিকেল, যে চাকা, ধরো গাড়ির চাকা, বাইকের চাকা, সাইকেলের চাকা বা 4 হুইলারের চাকা, যে এগোয়, এটাও কিন্তু ফ্রিকশন আছে বলে এগোতে পারে, নাহলে চাকাটা একই জায়গায় ঘুরে যেত। মাটির সাথে, রোডের সাথে যদি ফ্রিকশন না হতো, ওটা একই জায়গায় ঘুরে যেত, এগোতে পারতো না। তো ফ্রিকশন না থাকলে গাড়ির চাকা পর্যন্ত এগোতো না, যেমন আমরা হাঁটতে পারতাম না, যেমন গাড়ির চাকাও সেরকম এগোতো না, না গাড়ির চাকা, না সাইকেলের চাকা, না বাইকের চাকা, কোনো এগোতো না। ফ্রিকশন এত ইম্পর্টেন্ট। ফ্রিকশন না থাকলে এবার হচ্ছে ফ্রিকশন হেল্পস এ সাপোর্টিং ল্যাডার। আমরা ধরো সিঁড়ি বেয়ে কোথাও উঠবো, সিঁড়ি হয় না, মই, আমরা মই লাগিয়ে লাইট লাগাচ্ছি, টিউব লাগাচ্ছি, লাইটিংস লাগাচ্ছি, মই লাগিয়ে কোথাও উপরে উঠে একটা বাল্ব লাগালাম। তো মইটা কেন দেওয়ালের গায়ে আটকে যাচ্ছে, ওটা স্লিপকে পড়ে যাচ্ছে না কেন? কারণ ফ্রিকশন আছে বলে আটকে যাচ্ছে ওখানে, মইটা স্লিপকে পড়ে যাচ্ছে না, মইটা ওখানে আটকে যাচ্ছে কারণ ফ্রিকশন আছে বলে। যদি ফ্রিকশন না থাকতো, তুমি দেওয়ালের গায়ে মই দাঁড় করাতেই পারতে না, ধাপ করে পড়ে যেত, কোনোদিন দাঁড়াবে না। ফ্রিকশন আছে বলেই ওটা আটকে যাচ্ছে, তারপরেই মইয়ের উপরে আমরা উঠতে পারছি। ল্যাডার সম্ভব হতো, ল্যাডারে চড়া সম্ভবই হতো না, পসিবলই হতো না যদি ফ্রিকশন না থাকে। আর কি আছে? গাড়ির ব্রেক, এই যে বললাম গাড়ি যে ব্রেক, সে 4 হুইলার হোক আর 2 হুইলার হোক আর সাইকেল হোক,
সব গাড়িতে ব্রেক কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ব্রেক না থাকলে তুমি চালাতে তো পারবে, কিন্তু দাঁড়াবে কি করে? ধরো তোমার বাড়ি চলে গেছে, তুমি দাঁড়াবে তো, তোমার সামনে কেউ একটা চলে এলো, তোমাকে তো ব্রেক করতে হবে, তোমাকে তো দাঁড়াতে হবে, কি করে দাঁড়াবে? তো ব্রেকই হচ্ছে সেই ফ্রিকশন। ব্রেক কি করে? ওই চাকাটার মধ্যে এসে আটকে যায়, চাকাটাকে ফ্রিকশন দেয়, মানে আটকায়। যেই আটকে গেল চাকাটা স্লো হয়ে যায় এবং ভালো মতো ব্রেক চাপলে আমরা কি হয়, এটা পুরো দাঁড়িয়ে যায়। কেন? বিকজ এই ফ্রিকশনটা তো খুব বেশি হাই পরিমাণে ফ্রিকশন হয়, তখন গাড়িটা দাঁড়িয়ে যায়। প্রথমে লো পরিমাণে ফ্রিকশন হয়, গাড়িটা স্লো হয়, তারপর অনেক জোরে যখন আমরা প্রেস করি ব্রেকটাকে, তখন পুরো চাকাটা দাঁড়িয়ে যায়। এই ফ্রিকশন যদি না থাকতো তাহলে কিন্তু গাড়ির চাকা দাঁড়াতো না, গাড়িটা গড়িয়ে গড়িয়ে চলেই যেত, চলেই যেত, চলেই যেত। তাহলে ফ্রিকশন এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ফ্রিকশন না থাকলে তাহলে কত প্রবলেম হতো আমাদের। ইভেন আমরা যে ম্যাচস্টিক জ্বালাই, মানে যে বলেছিলাম দেশলাই এক্সাম্পল দিচ্ছিলাম, ম্যাচস্টিক মানে দেশলাই যখন আমরা জ্বালাচ্ছি, এই দেশলাইটা আমরা কেন জ্বালাতে পারি? দেশলাইটা জ্বালাতে পারি এই জন্য যে ওই বারুদটা ওই দেশলাই বক্সের সাথে ফ্রিকশন হয়, মানে ঘষা খায়। যে ঘষা খেলে হিট জেনারেট হলো, আর বারুদ আছে, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায়, আগুনটা চলে এসে। তো আগুনে জ্বালানো সম্ভব হতো না যদি ফ্রিকশন না থাকতো। আরো এক্সাম্পল আছে, যেমন ধরো বোর্ডে, আমাদের যে বোর্ড থাকে না, ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড, এই বোর্ডে আমরা মার্কার দিয়ে লিখি বা ব্ল্যাক বোর্ডে আমরা চক দিয়ে লিখি, কি করে লিখি? যদি ফ্রিকশন আছে বলে, ওই ব্ল্যাক বোর্ডের সাথে চকের ফ্রিকশন হয় বলে চকটা ক্ষয়ে যায়, ক্ষয়ে ব্ল্যাক বোর্ডের গায়ে লেগে থাকে, তাই তুমি চকের লেখা বোর্ডে দেখতে পাও। সেম অ্যাজ হোয়াইট বোর্ডেও সেম, মার্কারটা যখন আমরা হোয়াইট বোর্ডে লিখি একটা ফ্রিকশন জেনারেট হয়, ওই মার্কারের ইঙ্কটা ওখানে লেগে যায়, কালিটা লেগে যায় ওখানে, তাই জন্য ওই লেখাটা পড়ে। যদি স্মুথ হয়ে যায় না, অতিরিক্ত স্মুথ হয়ে যায়, তাহলে চকটা যখন তুমি বোর্ডে ঘষবে কোনো দাগ পড়বে না, ক্ষইবেই না, তো দাগ পড়বে কি করে? সেম অ্যাজ হোয়াইট বোর্ডের ক্ষেত্রেও। তাহলে ফ্রিকশন আছে বলেই চক দিয়ে ব্ল্যাক বোর্ডে লেখা সম্ভব বা মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে লেখা সম্ভব, কারণ ফ্রিকশন না থাকলে তো কোনো ঘর্ষণই হবে না, কোনো ক্ষয়ও হবে না, তাহলে লেখাটাও পড়বে না। তাহলে লেখা ব্ল্যাকবোর্ডে লেখার জন্য ফ্রিকশন কত ইম্পর্টেন্ট। তাহলে এইগুলোর জন্য ফ্রিকশন হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, এই ফ্রিকশনের অ্যাডভান্টেজগুলো আমরা জানলাম। ওকে, ফ্রিকশনের অ্যাডভান্টেজগুলো হচ্ছে এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এটা আমরা জানলাম যে ফ্রিকশন না থাকলে কিন্তু আমরা ইভেন ওয়াক করতে পারতাম না, স্ট্যান্ড করতে পারতাম না, গাড়ির চাকা একটু ঘুরতো না, তার মানে গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের নিয়ে যেতে পারতো না, ফ্রিকশন না থাকলে গাড়িতে ব্রেক লাগতো না, ফ্রিকশন না থাকলে রাস্তায় আমরা বারবার স্লিপ খেয়ে পড়ে যেতে পারতাম, ফ্রিকশন না থাকলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন চেয়ার বা টেবিলকে আমরা নিয়ে যাচ্ছি, ইভেন ব্রাশ করতে পারতাম না, ইভেন আমরা ব্রাশও করতে পারতাম না, ব্রাশ যে করি দাঁতের সাথে ব্রাশের ফ্রিকশন হয়, তাই ঘষা খায়, তাই দাঁতটা পরিষ্কার হয়। যদি ফ্রিকশন না হতো আমরা যতই ইচ্ছা ঘষি, কোনো পরিষ্কার হবে না আমাদের দাঁত। ফ্রিকশন, ব্রাশের সাথে দাঁতের ফ্রিকশন হচ্ছে বলেই দাঁতটা পরিষ্কার হচ্ছে, ক্লিন হচ্ছে। তাই ফ্রিকশন এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ওকে, এবার চলে আসছে কি করে আমরা এই ফ্রিকশনটা বাড়াতে পারি। হাউ টু শো সাম ওয়েজ টু ইনক্রিজ দ্য ফ্রিকশন, হাউ উই ক্যান ইনক্রিজ দ্য ফ্রিকশন, এই ফ্রিকশনটাকে আমরা বাড়াতে পারি কি করে? ফ্রিকশন বাড়াতে পারে এগুলোর মাধ্যমে। প্রথম হচ্ছে মেকিং দ্য সারফেস রাফ। যদি ওই সারফেসটাকে আমি আরো রাফ করে দিই তাহলে ফ্রিকশন বেড়ে যাবে। মানে এই যে স্লিপের জায়গায় যদি আমি সিঁড়ি লাগিয়ে দিই, তাহলে কি তুমি স্লিপ এখান থেকে এখানে পড়বে নাকি? তুমি আটকে যাবে, তোমাকে বসে 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 নামতে হবে। কিন্তু স্লিপ থাকে বলে গোসাট করে আমরা গড়িয়ে পড়ে আসি, নিচে নিচে নেমে আসি। কিন্তু স্লিপের জায়গায় যদি সিঁড়ির মতো থাকতো তাহলে কি তুমি উপরে বসে এরকম নিচে অনায়াসে গড়িয়ে আসতে না কিন্তু, কারণ আটকে যেত। তাহলে একটা রাস্তা হচ্ছে এই ফ্রিকশনকে বাড়িয়ে দেওয়ার, সেটা হচ্ছে সারফেসটাকে রাফ করে দেওয়া। রাফ, বাই মেকিং দ্য সারফেস রাফ ইউ ক্যান, আমরা ফ্রিকশনটাকে বাড়িয়ে দিতে পারি, এটার মাধ্যমে করতে পারি, ফ্রিকশন বাড়াতে পারি। আর একটা রাস্তা হচ্ছে ইউজিং দ্য ড্রাই, দ্য সারফেসটা যদি শুকনো করে দিই। এক্সাক্ট উল্টো এক্সাম্পলটা দিলে তুমি আরো ভালো বুঝতে পারবে। ধরো রাস্তায় জল পড়ে শ্যাওলা হয়ে আছে, তুমি ইজিলি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছ, কিন্তু শুকনো রাস্তায় কেউ স্লিপ খায়? স্লিপ খাই না। তাহলে যদি ড্রাই করে দিই, সারফেসটাকে ড্রাই করে দিই, তাহলে কিন্তু ফ্রিকশন বেশি হবে। তাহলে এটা একটা রাস্তা। একটা রাস্তা বললাম যেটা হচ্ছে যে সারফেসটাকে রাফ করে দেওয়া। সেকেন্ড রাস্তা হচ্ছে সারফেসটাকে ড্রাই বা শুকনো করে দেওয়া। থার্ড হচ্ছে ইনক্রিজিং দ্য ওয়েট যদি বাড়িয়ে দিই তাহলেও কিন্তু ফ্রিকশন বেড়ে যাবে। কিরকম এক্সাম্পল বলছে, ধরো একটা ছোট্ট চেয়ারকে ঠেলে নিয়ে যেতে আমার যা জোর লাগবে, যা ফোর্স লাগবে, একটা ভারী আলমারিকে ঠেলতে তার থেকে অনেক বেশি ফোর্স লাগবে। কেন বলতো? ওই ওয়েট অফ দ্য বডি, যদি ওয়েটটা যদি আমি বাড়িয়ে দিই, টেবিলটা হালকা চেয়ারটা হালকা, তাই আমি ইজিলি মুভ করতে পারছি। কিন্তু ওর জায়গায় যদি একটা আলমারিকে ঠেলতে যাই বা একটা ফ্রিজকে ঠেলতে যাই বা কোনো ভারী অবজেক্টকে ঠেলতে যাই, তাহলে কিন্তু প্রচুর কষ্ট হবে আমার। কেন কি? তাহলে ফ্রিকশনকে বাড়িয়ে দেওয়া সম্ভব ওয়েটটা বাড়িয়ে দিই, যদি জিনিসটার ওয়েটটা বাড়িয়ে দিই তাহলে ফ্রিকশন খুব বেশি হবে কিন্তু। তাহলে তিনভাবে আমরা ফ্রিকশন বাড়াতে পারি আমরা জানলাম। একটা হচ্ছে সারফেসটাকে রাফ করে দেওয়া, দু নম্বর হচ্ছে সারফেসটাকে ড্রাই করে দেওয়া, আর থার্ড হচ্ছে ওয়েটটাকে বাড়িয়ে দেওয়া। ওই অবজেক্টটা যদি ওয়েটটাকে বাড়িয়ে তাহলে কিন্তু ফ্রিকশন কম হবে। ফর এক্সাম্পল বলি,
একটা ভারী জিনিস, খুব ভারী জিনিসকে তুমি স্লিপ দিয়ে গড়িয়ে দিলে, ওটা নিচে নেমে আসবে যা টাইম নেবে। একটা হালকা প্লাস্টিকের বলকে তুমি ফেলে দাও, দেখবে খুব অল্প টাইমে নিচে নেমে আসবে। এর থেকে বোঝা যায়, এর থেকে এটা প্রুফ হয় যে ভারী অবজেক্টের ফ্রিকশন খুব বেশি, তাই জন্য ওটা অনেকটা টাইম লাগলো নিচে নামতে। আর হালকা অবজেক্টের ফ্রিকশন কম, ওয়েট কম, তাই ইজিলি এটা গড়িয়ে নিচে নেমে আসবে। তাহলে এইভাবে আমরা ফ্রিকশনটাকে বাড়াতে পারি। ওকে বাচ্চারা, তো আজকে এই ক্লাসটা তোমার কেমন লাগলো বলবে, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, কমেন্ট তো অবশ্যই করবে। আর সবার ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করবে, যাতে তুমি আমার আগামী ভিডিওগুলো ভালো করে দেখতে পারো এবং এটা থেকে সায়েন্স সম্বন্ধে তুমি শিখতে পারো। ওকে, বাই বাই, ভালো থাকবে সবাই, টাটা।